আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে আজকের বায়োলজি ক্লাসে। আমার প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, আজকের ক্লাসটা মূলত তোমাদের জন্যই। আজকে আমরা আলোচনা করব রাইবোজোম সম্পর্কে। চলো শুরু করা যাক। তো দেখো, আমি লিখে রাখছি রাইবোজোম। তো প্রথমে প্রশ্ন আসে যে রাইবোজোম কি। তাহলে একদম সহজ সাবলীল ভাষায় আমরা বলবো রাইবোজোম হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু। তাহলে রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে কোষীয় অঙ্গাণু। ঠিক আছে? তাহলে রাইবোজোম কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটা অঙ্গাণু। এই জন্য রাইবোজোমকে কি বলা হচ্ছে? কোষীয় অঙ্গাণু বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আরো একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে রাইবোজোম, এই রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। তাহলে আমাদের রাইবোজোমকে কি বলা হয়? সর্বজনীন অঙ্গাণু, বা এটাকে বলা হয় ইউনিভার্সাল অর্গানালি। কি বলা হয় এটাকে? ইউনিভার্সাল অর্গানালি বলা হয়। তাহলে রাইবোজোমকে কি বলা হচ্ছে? সর্বজনীন অঙ্গাণু বা ইউনিভার্সাল অর্গানালি বলা হচ্ছে। আচ্ছা, আমরা রাইবোজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বা ইউনিভার্সাল অর্গানালি বলা হয় এই সম্পর্কে আমরা পরে ব্যাখ্যা করব। আগে ইনফরমেশন গুলো জানো যে রাইবোজোমকে কি বলা হচ্ছে? সর্বজনীন অঙ্গাণু বা ইউনিভার্সাল অর্গানালি বলা হচ্ছে। ওকে, এরপরে দেখো রাইবোজোমকে কি বলা যায়? রাইবোজোমকে বলা যায় হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হবে? রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলতে পারবো। তাহলে এখন আমরা প্রশ্নে চলে যাই। দেখো যে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে কেন। তাহলে দেখো, আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষ আছে। তাহলে আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে পড়েছি। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় কোষেই হচ্ছে রাইবোজোম উপস্থিত। তাহলে ধরো এটা হচ্ছে একটা আদি কোষ, এটা হচ্ছে একটা প্রকৃত কোষ। তাহলে তোমরা জানো আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, আশা করি এটা তোমরা জানো। তো দেখো, এটা হচ্ছে আমাদের আদি কোষ আর এটা হচ্ছে কি প্রকৃত কোষ। তাহলে দুইটা কোষের ভিতরে কিন্তু পার্থক্য আছে। দুইটা কোষের ভিতরে কিন্তু কি আছে? পার্থক্য আছে। তো আদি কোষের ভিতরেও কি থাকবে? রাইবোজোম উপস্থিত থাকবে। প্রকৃত কোষের ভিতরেও কি থাকবে? রাইবোজোম উপস্থিত থাকবে। তাহলে যেহেতু আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটা কোষের ভিতরে কি উপস্থিত আছে? রাইবোজোম উপস্থিত আছে। তাহলে আদি কোষের ভিতরে উপস্থিত আছে, প্রকৃত কোষের ভিতরেও কি উপস্থিত আছে? রাইবোজোম উপস্থিত আছে। তাহলে উভয় কোষে রাইবোজোম উপস্থিত থাকার কারণে আমরা রাইবোজোমকে কি বলবো? সর্বজনীন অঙ্গাণু বলবো। কথাটা ক্লিয়ার? তাহলে সর্বজনীন অঙ্গাণু যা, ইউনিভার্সাল অর্গানালিও কিন্তু তাই। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার আসো, দেখো রাইবোজোমকে কি বলা যাচ্ছে? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে। ওকে, তাহলে তোমরা জানো আমাদের যে রাইবোজোম, এই অঙ্গাণুটার কাজ হচ্ছে প্রোটিন উৎপন্ন করা। তাহলে রাইবোজোমের ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন উৎপন্ন করে। প্রচুর পরিমাণ প্রোটিন উৎপন্ন হয় রাইবোজোমের ভিতরে, যে কারণে রাইবোজোমকে আমরা কি বলবো? প্রোটিন ফ্যাক্টরি বলবো। তাহলে ফ্যাক্টরি মানে কি? যেখানে হিউজ পরিমাণে বা লার্জ অ্যামাউন্টে কোনো কিছু তৈরি করা হয় সেটাকে কি বলা হয়? প্রোটিন বলা হয়। ধরো তুমি কোনো প্রোডাক্ট তৈরি করতেছো, ধরো তুমি একটা বিস্কুট তৈরি করতেছো। তো তুমি যদি বিস্কুট তৈরি করো তোমার বাসায়, সেই বিস্কুটগুলো তোমার ফ্যামিলি মেম্বাররাই পাবে। পুরো বাংলাদেশের মানুষ কিন্তু বিস্কুটগুলো পাবে না। তুমি যদি পুরো বাংলাদেশের মানুষের জন্য বিস্কুট তৈরি করতে চাও, তাহলে তোমার কি লাগবে? একটা ফ্যাক্টরি লাগবে। তাহলে ফ্যাক্টরি থেকে কি করা যায়? পুরো বাংলাদেশের চাহিদা মেটানো যায়। আমি ওইটা বোঝাইতে চাচ্ছি না, আমি বুঝাইতে চাচ্ছি যে ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কি করানো যায়? উৎপাদন করানো যায়।
তো আমাদের রাইবোজোম এমন একটা অঙ্গাণু যার ভিতরে কি হয়, প্রচুর পরিমাণে প্রোটিন উৎপন্ন হয়, যে কারণে রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো আস্তে আস্তে আমরা আরো ইনফরমেশন জানবো রাইবোজোম সম্পর্কে। এবার চলো আমরা জেনে আসি যে রাইবোজোম এর আবিষ্কার সম্পর্কে বা রাইবোজোমের আবিষ্কার ইতিহাস সম্পর্কে আমরা জানবো। তো রাইবোজোমের আবিষ্কার সম্পর্কে জানতে হইলে প্রথমে আমাদের যে বিজ্ঞানীর সাথে পরিচিত হইতে হবে, ভদ্রলোকের নাম হচ্ছে অ্যালবার্ট ক্লড। তাহলে ভদ্রলোকের নাম হচ্ছে অ্যালবার্ট ক্লড। কত সাল? 1943 সাল। তাহলে প্রথমে আমাদের যে সায়েন্টিস্টের সাথে পরিচিত হইতে হবে, সায়েন্টিস্টের নাম হচ্ছে অ্যালবার্ট ক্লড। তিনি 1943 সালে যকৃৎ কোষ থেকে সাইটোপ্লাজমকে পৃথক করেন। তাহলে 1943 সালে তিনি কি করছে? যকৃৎ কোষ থেকে রাইবোজোম পৃথক করেন। তাহলে যকৃৎ কোষ থেকে কি পৃথক করেন? রাইবোজোমকে পৃথক করেন। দেখো, আমরা এই যে রাইবোজোম বলতেছি, পূর্বে কিন্তু এর নাম রাইবোজোম ছিল না, এটার নাম অন্য কিছু ছিল। আমরা আস্তে আস্তে এই সম্পর্কে জানবো। দেখো, আমরা যেটাকে রাইবোজোম বলতেছি, অ্যালবার্ট ক্লড কিন্তু এটাকে রাইবোজোম বলেন নাই। অ্যালবার্ট ক্লড এটার নাম দিছিল হইল মাইক্রোসোম। অ্যালবার্ট ক্লড এটার নাম কি দিয়েছিলেন? মাইক্রোসোম নাম দিয়েছিলেন। তাহলে অ্যালবার্ট ক্লড কি করছে? যকৃৎ কোষ থেকে রাইবোজোমকে পৃথক করছে এবং নাম দিছে কি? মাইক্রোসোম। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে যকৃৎ কোষ থেকে রাইবোজোমকে পৃথক করা যায়। তো এর জন্য আমাদের কি লাগবে? তাহলে এর জন্য হচ্ছে আমরা যকৃৎ কোষ নিব। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের একটা যকৃৎ কোষ। তাহলে বলো, যকৃৎ কোষ আদি কোষ না প্রকৃত কোষ? কমেন্টে জানাও। তাহলে দেখো, আমাদের যে যকৃৎ কোষ, এই যকৃৎ কোষ কিন্তু প্রকৃত কোষ। তাহলে অবশ্যই এই যকৃৎ কোষের ভিতরে কি থাকবে? যকৃৎ কোষের ভিতরে থাকবে হচ্ছে সাইটোপ্লাজম এবং কি থাকবে? নিউক্লিয়াস। তাহলে যকৃৎ কোষের ভিতরে আমরা কি পাবো? সাইটোপ্লাজম পাবো এবং নিউক্লিয়াস পাবো। এবার দেখো, এই যে আমাদের সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের চারিদিকে আবরণী আছে। সাইটোপ্লাজমের চারিদিকে যে আবরণী আছে, এই আবরণীকে আমরা কি বলতেছি? সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। কি বলতেছি? সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি বলতেছি। তাহলে আমি এখানে যে চিত্রটা আঁকাইছি, ধরো এটা হচ্ছে কিসের চিত্র? এটা হচ্ছে একটা হেপাটিক সেল। তাহলে হেপাটিক সেল মানে কি? যকৃৎ কোষ। তাহলে আমরা একটা যকৃৎ কোষ নিলাম। এখন আমাদের একটা টেস্ট টিউব লাগবে। আমাদের কি লাগবে? একটা টেস্ট টিউব লাগবে। তাহলে আমরা একটা টেস্ট টিউবও নিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে হেপাটিক সেল, এই হেপাটিক সেলের আবরণীটাকে নষ্ট করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা কি করলাম? আমাদের যে হেপাটিক সেল, এই হেপাটিক সেলের আবরণীটাকে নষ্ট করে ফেললাম। তাহলে হেপাটিক সেলের আবরণী যখন নষ্ট করব তখন কি পাবো আমরা? তখন আমরা হচ্ছে সাইটোপ্লাজম পাবো এবং নিউক্লিয়াস পাবো। তাহলে আমরা এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে কি করব? টেস্ট টিউবের ভিতরে উঠাবো। তাহলে দেখো, এই যে টেস্ট টিউব, এই টেস্ট টিউবের ভিতরে কি আছে? সাইটোপ্লাজম আছে। ঠিক আছে? তাহলে এই যে টেস্ট টিউব, এই টেস্ট টিউবের ভিতরে কি আছে? এখন সাইটোপ্লাজম আছে। তো এখন কি করতে হবে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই টেস্ট টিউবটাকে দ্রুত ঘোরাবো। তাহলে টেস্ট টিউবটাকে কি করতে হবে? দ্রুত ঘোরাইতে হবে। তো এই যে দ্রুত ঘোরানো, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে
তাহলে দ্রুত ঘোরানো এই ঘটনাটাকে কি বলা হয়? সেন্ট্রিফিউজ বলা হয়। তাহলে আমরা যখন টেস্ট টিউবটাকে কি করব? সেন্ট্রিফিউজ করব, তখন যেটা হবে সেটা হচ্ছে এর ভেতরে থাকা কিছু ভারী উপাদান নিচে এসে কি হবে? তলানি আকারে জমা হবে। ঠিক আছে? তাহলে সাইটোপ্লাজমের ভিতরে থাকা যে ভারী উপাদানগুলো আছে, সেই ভারী উপাদানগুলো কি হবে? টেস্ট টিউবের ঠিক নিচে তলানি আকারে জমা হবে। তার মানে আমাদের যে রাইবোজোম, এই রাইবোজোম কিন্তু ভারী পদার্থ। ঠিক আছে? তাহলে এই ইনফরমেশনটাও লিখে রাখো, আমাদের রাইবোজোম হচ্ছে কি? ভারী পদার্থ। ঠিক আছে? তাহলে ভারী পদার্থ, তাহলে অবশ্যই এগুলো কি হবে? নিচে তলানি আকারে জমা হবে। তাহলে নিচের তলানি আকারে যা জমা হয়ে আছে এগুলোই হচ্ছে কি? রাইবোসোম। তাহলে দেখো নিচে তলানি আকারে আমরা যেগুলোকে পাচ্ছি এগুলোই হচ্ছে কি? রাইবোসোম। ক্লিয়ার? তাহলে এভাবেই আমরা কি করতে পারবো? সাইটোপ্লাজম থেকে রাইবোসোম গুলোকে কি করতে পারবো? আলাদা করতে পারবো। তাহলে এই ঘটনাটা আমাদের অলবার্ট ক্লট বর্ণনা করে, যে অলবার্ট ক্লট কি করছে? যকৃৎ কোষ থেকে রাইবোজোমকে পৃথক করছে কিভাবে? সেন্ট্রিফিউজ পদ্ধতিতে। তাহলে যকৃৎ কোষ থেকে সেন্ট্রিফিউজ পদ্ধতিতে কি করা হয়েছে? রাইবোজোমকে পৃথক করা হয়েছে। ওকে, এবার আসো নামকরণে। নাম কি দিয়েছিল? নাম দিয়েছিল হচ্ছে মাইক্রোসোম। তাহলে এবার আসো মাইক্রোসোম নাম দেওয়ার পিছনের কারণ কি? তো দেখো আমাদের যে রাইবোজোম আছে, এই রাইবোজোম ভারী পদার্থ, ঠিক আছে, কিন্তু এগুলো অনেক সূক্ষ্ম কণা। ঠিক আছে? এগুলো হচ্ছে অনেক সূক্ষ্ম কণা। তো আমরা যদি একটু বড় করে রাইবোজোমের চিত্রটা অঙ্কন করি, তাহলে দেখবা আমরা রাইবোজোমের কি পাবো? এরকম গঠন দেখতে পাবো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা রাইবোজোম। ওকে, তাহলে এটা হচ্ছে কি? একটা রাইবোজোম। দেখো কোনো আবরণী নাই, কিন্তু কোনো আবরণী নাই, কারণ রাইবোজোমের কোনো আবরণী থাকবে না। এর পিছনেও কারণ আছে কেন আবরণী থাকে না। ঠিক আছে? এটার ব্যাখ্যাও আমি দিব। ঠিক আছে? কেন আবরণী থাকে না, এটার ব্যাখ্যা আমি দিব। তার আগে দেখো এটার নাম কেন মাইক্রোসোম বলা হচ্ছে, এটার ব্যাখ্যা দিব। দেখো এটা হচ্ছে আমাদের রাইবোজোম। লক্ষ্য করো রাইবোজোমের কিন্তু দুইটা অংশ আছে। দেখো উপরের অংশটা হচ্ছে বড়, তাহলে বড় অংশটাকে কি বলি আমরা? লার্জ সাব ইউনিট। নিচের অংশটা কিন্তু ছোট, তাহলে নিচের অংশকে কি বলি আমরা? স্মল সাব ইউনিট। তাহলে উপরের অংশ বড়, ওইটাকে বলছি আমরা লার্জ সাব ইউনিট। নিচের অংশটা ছোট, এটাকে কি বলতেছি আমরা? স্মল সাব ইউনিট। খুবই ভালো। এবার আসো পুরো এই যে গঠনটা, এর হাইট কত? এর হাইট হচ্ছে 20 ন্যানোমিটার এবং এর ওয়েট হচ্ছে 22 ন্যানোমিটার। তার মানে খুব কি একটা বড়? খুব বেশি বড় না, কিন্তু এর আকার খুবই সূক্ষ্ম। তাহলে এই যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটার হাইট হচ্ছে 20 ন্যানোমিটার, ওয়েট হচ্ছে 22 ন্যানোমিটার, তার মানে খুবই সূক্ষ্ম। তো যেহেতু এটা খুবই সূক্ষ্ম একটা কোষ অঙ্গাণু, যে কারণে এর নাম দেওয়া হয়েছিল তখন কি? মাইক্রোসোম। ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমরা আরো দুইজন বিজ্ঞানীর সাথে পরিচিত হব। এবার হচ্ছে আমরা আরো দুইজন বিজ্ঞানীর সাথে পরিচিত হব। দেখো প্রথম জনের নাম হচ্ছে রবিনসন। প্রথম জনের নাম হচ্ছে রবিনসন। ঠিক আছে? তাহলে প্রথম জনের নাম রবিনসন, দ্বিতীয় জনের নাম হচ্ছে ব্রাউন। ঠিক আছে? তাহলে রবিনসন, আরেকজনের নাম হচ্ছে ব্রাউন। এরা দুইজন 1953 সালে,
কত সালে? 1953 সালে উদ্ভিদ কোষে রাইবোসোম কে পর্যবেক্ষণ করেন। ঠিক আছে, তাহলে আমরা আরো দুইজন বিজ্ঞানীর সাথে পরিচিত হইলাম। প্রথম জনের নাম দেখো, প্রথম জনের নাম হচ্ছে রবিনসন, তারপরে আমরা আরেকজনকে পাচ্ছি, নাম হচ্ছে ব্রাউন। এরা দুইজন 1953 সালে উদ্ভিদের কোষে এরা রাইবোজোমকে কি করেন? পর্যবেক্ষণ করেন। আচ্ছা, এরপরে দেখো আমরা আরো একজন বিজ্ঞানীর সাথে পরিচিত হব। বিজ্ঞানীটার নাম হচ্ছে জর্জ প্যালেট। তোমরা সবাই এই বিজ্ঞানীর সাথে কিন্তু পরিচিত। তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে জর্জ প্যালেট। ঠিক আছে, তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে কি? জর্জ প্যালেট। জর্জ প্যালেট, জর্জ, GORGE। ওকে, তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে কি? জর্জ প্যালেট। তাহলে তোমরা সবাই এনাকে কিন্তু কম বেশি চেনো। তাহলে জর্জ প্যালেট 1955 সালে, জর্জ প্যালেট 1955 সালে প্রাণী কোষে, ঠিক আছে, জর্জ প্যালেট 1955 সালে প্রাণী কোষে রাইবোসোম পর্যবেক্ষণ করেন। ঠিক আছে, তো জর্জ প্যালেট যখন প্রাণী কোষে রাইবোসোম দেখতে পান, তখন তিনি এর নাম দেন হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন কণা। কি নাম দিয়েছিল? রাইবো নিউক্লিয় প্রোটিন কণা। ঠিক আছে, তাহলে জর্জ প্যালেট যখন প্রাণী কোষে এই অঙ্গাণুটাকে দেখতে পায়, তখন এটার নাম দিয়েছিলেন তিনি হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন কণা। তাহলে রাইবো নিউক্লিয় প্রোটিন কণা নাম দেওয়ার কারণ কি? তাহলে জর্জ প্যালেট প্রাণী কোষে যেটা দেখেন সেটা হচ্ছে আমাদের এই যে রাইবোজোমটা, এই রাইবোজোমের গাঠনিক উপাদান হচ্ছে আরএনএ এবং প্রোটিন। ঠিক আছে, তাহলে আমরা যে রাইবোজোমটা নিয়ে কথা বলছি, এই রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কি পাওয়া যায়? রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে পাওয়া যায় আরএনএ ও প্রোটিনকে। তাহলে আরএনএ এবং প্রোটিন এই দুইটার সমন্বয়ে কি গঠিত? রাইবোজোম গঠিত। ঠিক আছে, তো খেয়াল করো, এই যে আরএনএ, তোমরা জানো আরএনএ এর পূর্ণ রূপ কিন্তু রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আর তে কি আসে? রাইবো। তারপরে দেখো এন তে কি আসে? এন তে আসে হচ্ছে নিউক্লিক, এ তে আসে হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, তাহলে দেখো এর নাম কিন্তু কি করা হয়েছে? রাইবো নিউক্লিয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অলরেডি যে রাইবো নিউক্লিয় কোথা থেকে নেওয়া হয়েছে? আরএনএ থেকে নেওয়া হয়েছে, এবং এর সাথে কি আছে? প্রোটিন আছে, যে কারণে তিনি এটার নাম কি দিয়েছেন? রাইবো নিউক্লিয় প্রোটিন কণা। ওকে, তো যদি এখান থেকে প্রশ্ন আসে যে রাইবোজোমের গাঠনিক উপাদান কি, তাহলে অ্যান্সার কি দিবা? আরএনএ এবং প্রোটিন। ঠিক আছে, তো আরএনএ তো অনেক প্রকরণ আছে। তো রাইবোজোমের ভিতরে আমরা যে আরএনএ পাবো, অর্থাৎ রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে পাবো হচ্ছে আমরা আরএনএ কে। ঠিক আছে, তো আরএনএ তো বিভিন্ন প্রকরণ আছে। তো রাইবোজোমের ভিতরে যে আরএনএ থাকবে সেটা হইল কি? আরএনএ, বা এটাকে কি বলা হয়? রাইবোসোমাল আরএনএ। রাইবোসোমাল আরএনএ। ঠিক আছে, তাহলে আরএনএ এর
প্রকরণ আছে, যে জন্য আমাদের এই জায়গাটা একটু নির্দিষ্ট করে বলতে হবে। বিভিন্ন ধরনের আরএনএ হয় তোমরা জানো, এমআরএনএ, টিআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ ইত্যাদি। তো রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে পাওয়া যাবে হচ্ছে আরআরএনএ কে, অর্থাৎ রাইবোসোমাল আরএনএ কে পাওয়া যাবে, এবং এর সাথে কি থাকবে? প্রোটিন থাকবে। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা আরো একজন বিজ্ঞানীর সাথে পরিচিত হব। তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে রিচার্ড রবার্টস। ঠিক আছে, তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে রিচার্ড রবার্টস। তাহলে আমরা এবার যে বিজ্ঞানীর সাথে পরিচিত হচ্ছি এনার নাম হচ্ছে রিচার্ড রবার্টস। তাহলে রিচার্ড রবার্টস কি করছে? তিনি এই যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটার নাম দেন হচ্ছে রাইবোসোম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য পাইছি, সেটা হচ্ছে এই যে রাইবোজোম, এই রাইবোজোম নামটা কে দেয়? তাহলে রাইবোজোম নামটা দিছে হচ্ছে আমাদের রিচার্ড রবার্টস। তাহলে এই বিজ্ঞানী হচ্ছে আমাদের রাইবোজোম মানে রাইবোজোমের নামকরণ করেন। দেখো পূর্বে কিন্তু আমরা রাইবোজোমের অনেক নাম পাইছি। প্রথমে পাইছিলাম হচ্ছে কি আমরা মাইক্রোসোম, তারপর এটার নাম আসলে হচ্ছে রাইবোনিউক্লিওপ্রোটিন কণা। এখন আমরা যেটা পাচ্ছি দেখো রাইবোজোম। তাহলে এই রাইবোজোম নামটা কে দিছে? রিচার্ড রবার্টস। ঠিক আছে, রিচার্ড রবার্টস তিনি কি করছে? এই অঙ্গাণুটার নাম দিছে হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এই নামটা কবে করা হয়েছে? তাহলে রিচার্ড রবার্টস 1958 সালে। তাহলে রিচার্ড রবার্টস কত সাল? 1958 সালে। 1958 সালে এই অঙ্গাণুটার নাম কি দিছে? রাইবোজোম দিছে। তাহলে এর নাম রাইবোজোম কিভাবে হইল? তাহলে রাইবোজোম নামটা কিভাবে আসলো দেখো। তো আমরা যদি এই যে রাইবোজোম এই শব্দটাকে অ্যানালাইজ করি, তাহলে দেখো এর ভিতরে আমরা দুইটা টার্ম পাচ্ছি। প্রথমে দেখো কি আছে? রাইবো, তারপরে কি আছে? সোম। ওকে, তো খেয়াল করো এই যে রাইবো শব্দটা, এই রাইবো শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে? আরএনএ থেকে। তাহলে আরএনএ থেকে কোন শব্দটা পাওয়া যায়? রাইবো শব্দটা পাওয়া যায়। আচ্ছা, এইবার যে তথ্যটা দিব এই তথ্যটা তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবা, সেটা হচ্ছে কোনো কিছুর সাথে যদি প্রোটিন থাকে তখন আমরা সেটাকে বডি বলি। তাহলে তোমরা জানো আমাদের রাইবোজোমের গাঠনিক উপাদান কিন্তু আরএনএ আর প্রোটিন। তাহলে প্রোটিন কার সাথে আছে? আরএনএ এর সাথে আছে। তাহলে আমরা কিন্তু বলছি যে যদি কোনো কিছুর সাথে কি থাকে? প্রোটিন যুক্ত থাকে, তখন সেটাকে কি বলা হয়? বডি বলা হয়। তাহলে দেখো প্রোটিন আরএনএ এর সাথে যুক্ত আছে, তাহলে আমরা এইখানে এই টার্ম ব্যবহার করতে পারবো, বডি। তো আমরা বডি ব্যবহার না করে এর যে ল্যাটিন শব্দ সেটা ব্যবহার করব। তাহলে বডি না ব্যবহার করে আমরা কি ব্যবহার করব? সোমা। তাহলে রাইবো সোমা। আচ্ছা, তাহলে দেখো রাইবো এবং সোমা এই দুইটা মিলে কি আসতেছে? রাইবো সোম। আশা করি বুঝতে পেরেছো যে রাইবোসোম নামটা কিভাবে আসলো। ওকে, এবার দেখো তোমরা যখন পার্থক্য লিখছো আদিকোষ এবং প্রকৃত কোষের, তখন কিন্তু ওইখানে তোমরা প্রায়শই ব্যবহার করো আদি কোষের রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 70S, প্রকৃত কোষের রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 80S। তাহলে রাইবোজোম হচ্ছে দুই প্রকার, তাই তো? তাহলে এই যে রাইবোজোমের যে প্রকরণ, এই রাইবোজোমের প্রকরণটা কিভাবে আসলো এখন তোমাদের সেইটা জানাবো। তো এর জন্য তোমাদের যে বিজ্ঞানীর সাথে পরিচিত হইতে হবে, বিজ্ঞানীর নাম হচ্ছে থিওডর ভেদভার্গ। দেখো আমরা এখন যার সাথে পরিচিত হব, সুইডিশ প্রাণ রসায়নবিদ ও অপসলা বিশ্ববিদ্যালয়
সুইডিশ প্রাণ রসায়নবিদ ও অপসলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সুইডিশ প্রাণ রসায়নবিদ ও অপসলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাম হচ্ছে থিওডোর ভেদভার্গ। ঠিক আছে, সুইডিশ প্রাণ রসায়নবিদ এবং অপসলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থিওডোর ভেদভার্গ। তিনি রাইবোজোমকে দুই ভাগে ভাগ করেন। ঠিক আছে, তাহলে তিনি রাইবোজোমকে কি করেন? দুই ভাগে ভাগ করেন। তাহলে রাইবোজোমকে কিভাবে ভাগ করা হয়েছে? তাহলে দেখো, তিনি বলেন যে আদি কোষে যে রাইবোজোম পাওয়া যায় এটার এফিসিয়েন্ট হচ্ছে 70s, আর প্রকৃত কোষে যে রাইবোজোম পাওয়া যায় এটার এফিসিয়েন্ট হচ্ছে কত? 80s। ওকে, তাহলে রাইবোজোমকে দুই ভাগে ভাগ করে, তাহলে 70s এটা পাওয়া যাচ্ছে কোথায়? আদি কোষে। 80s কোথায় পাওয়া যাচ্ছে? প্রকৃত কোষে। ওকে, তাহলে দেখো এখানে যে এস শব্দটা ব্যবহার করা হচ্ছে 70s বা 80s, তাহলে এই এস কোথা থেকে আসলো? ঠিক আছে, তাহলে এস কোথা থেকে আসলো? তাহলে এই এসটা আসছে হচ্ছে ভেদভার্গ ইউনিট থেকে। কোথা থেকে আসছে? ভেদভার্গ ইউনিট। তাহলে তোমরা জানো কোনো কিছুর পরিমাণ বোঝাইতে গেলে কি লাগবে? একক লাগবে। যেরকম হচ্ছে আমরা মিটার ব্যবহার করি, সেলসিয়াস ব্যবহার করি, লিটার ব্যবহার করি। তো আমরা যখন রাইবোজোমকে বোঝাইতে যাব তখন আমাদের কি লাগবে? একটা একক লাগবে। এই জন্য আমরা কোন একক ব্যবহার করি? ভেদভার্গ একক ব্যবহার করি। তো এর জন্য দেখবা যে 70-এর সাথে কি ব্যবহার করা আছে? এস ব্যবহার করা আছে, এবং 80-এর সাথে কি ব্যবহার করা আছে? এস ব্যবহার করা আছে। তো তোমরা যদি এই এস এর প্রকৃত রহস্য জানতে চাও, তো তাহলে আমরা এর পরে যে ভিডিওটা দিব, এই পরের ভিডিওটাতে হচ্ছে আমরা এস এর মানে একদম এসটা আসলে কি, কোথা থেকে আসলো, এস কিভাবে নির্ণয় করতে হয়, এই সম্পর্কে আমরা এভরিথিং তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে।